আমাদের শিক্ষা ও সংস্কৃতির পাঠশালা আরণ্যক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের দিন আমরা সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পাঠ্যাংশটা শুরু করেছিলাম। শুরু করে বেশ অনেকটা অংশ আমরা পড়েও ছিলাম। তার মধ্যে কি পড়েছিলাম, তার মধ্যে কোন শব্দার্থগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সঙ্গে পরিষ্কারভাবে আলোচনা হয়ে গিয়েছে। আজকে ওই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির বাকি অংশটা আমরা পড়ব। তার আগে গতদিন আমরা কি পড়েছি সেটা আমরা আরেকবার মনে করে নেব। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কলিঙ্গ দেশে। কলিঙ্গ দেশে দেবী চণ্ডীর আদেশে শুরু হয়েছে প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি, এই সমস্ত কিছু সেখানকার প্রজাদেরকে বিপর্যস্ত করে তুলেছে। চারিদিকে মেঘে অন্ধকার, চারিদিকে বিপর্যয়, বৃষ্টি, বাজ, বিদ্যুৎ, সবকিছুর মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রজারা হয়ে গিয়েছে দিশেহারা। আগের দিনের পাঠ্যাংশটা আমি একটু পড়ছি, প্রত্যেকে বইয়ের সঙ্গে মিলিয়ে আমার সঙ্গে পড়বে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পরে শস্য প্রজা চমকিত। আমরা এটুকু পড়েছিলাম। এবার তারপরে কি ঘটনা ঘটছে আমরা এখন দেখব। বলা হয়েছে, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ। চারি মেঘের নাম তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আবর্ত, সংবর্ত, পুষ্কর এবং দ্রোণ। আগের দিন লিখিয়েছিলাম, আমি লেখাচ্ছি না। এই চার মেঘের নাম মনে রাখতে হবে। বলা হয়েছে সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ। এই যে ঘন, এই ঘন যে কথাটা, এটার কিন্তু দুটো অর্থ রয়েছে। তোমরা জানো, বাড়িতে যখন মায়েরা দুধ জাল দেন, ক্ষীর বানানো হয়, দুধটা ঘন করে জাল দিতে বলা হয়। এই ঘন কথার অর্থ কি? নিবিড়। এই ঘন মানে হচ্ছে নিবিড়। কিন্তু কবিতায় যে ঘন বলা হয়েছে, দুরকম ভাবে বলা হয়েছে। ঘন ঘন বাজ পড়ছে, আবার এরকমও বলা হয়েছে সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ। সঘনে, এখানে মানে হচ্ছে, এই ঘন কথার অর্থ হচ্ছে সঘনে, মানে হচ্ছে মেঘ সহ। মেঘ সহ বিদ্যুৎ মাটির উপর এসে পড়ছে, এত বড় প্রাকৃতিক বিপর্যয়। বেঙ্গ তড়কা বাজ কি, এটাও লিখে নেবে। বেঙ্গ তড়কা বাজ মানে যে বাজ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ে। বাজ পড়ছে, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে। লিখে দিচ্ছি, ব্যাঙের মতো লাফিয়ে যে বাজ পড়ে। তাহলে সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ মানে বিদ্যুৎ, মেঘ সহ বিদ্যুৎ এমন ভাবে বজ্রপাত ঘটাচ্ছে যেটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে হচ্ছে। লিখে দিয়েছে প্রত্যেকে? এরপরে যাচ্ছি। করিকর সমান বরিশে জলধারা, করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। কি বলা আছে? করিকর সমান। কর মানে কি? কর মানে সবাই জানো, ছোটবেলায় পড়েছো, কর মানে হাত। এখানে বলা আছে করিকর। করিকর, করি মানে কি? আমি করি, তুমি করো, এই করি এটা নয়। এই করি মানে হচ্ছে হাতি। বলা আছে করিকর, করিকর মানে হচ্ছে
হাতির শরীরের কোন অংশটা হাতের মতো? হাতির শুঁড়, দেখেছো প্রত্যেকে, টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখেছো। হাতির শুঁড়কে বলা হয় পরিকর। বোঝা গেল? পরিকর সমান বরিশে জলধারা। হাতি যখন শুঁড়ের মধ্যে জল নিয়ে ফোয়ারার মতো বর্ষণ করে, সেই রকম ভাবে জলধারা বর্ষিত হচ্ছে চারিদিকে ছড়িয়ে। জলে মহি একাকার, পথ হইল হারা। জলে মহি মানে পৃথিবী একাকার, গোটা পৃথিবীতেই বিপর্যয় ঘটছে বলে দেখানো হচ্ছে। এই কলিঙ্গ দেশটাকে গোটা পৃথিবীর সঙ্গে তুলনা করে বোঝানো হচ্ছে যে জলে এই পৃথিবী একাকার। মহি মানে পৃথিবী, এটা এমনি জেনে রাখো, মহি মানে পৃথিবী। এখানে কলিঙ্গ দেশের কথাই বোঝানো হচ্ছে। জলে মহি একাকার, পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন, এখানে ঘন মানে বারবার, ঘন ঘন বারবার, রিপিটেডলি। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। আমি এটা মুছে দিচ্ছি, এখানে বলার কিছু আছে আমার, লিখে নিয়েছো প্রত্যেকে, আমি মুছে দিলাম। বোর্ডে লিখছি পরিচ্ছিন্ন। পরিচ্ছিন্ন মানে কি? পরিচ্ছিন্ন মানে হচ্ছে ভেদ। পরিচ্ছিন্ন নহে সন্ধ্যা দিবস রজনী, দিন এবং রাতের মধ্যে বিভেদ করা যাচ্ছে না। যাহা দিন তাহাই রাত, রাতে যেমন অন্ধকার দিনেও সেরকম অন্ধকার। এই জন্য বলা হয়েছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যা দিন রাত কোনোটাকেই বিভেদ করা যাচ্ছে না। তাহলে পরিচ্ছিন্ন মানে ভেদ। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ দেশে সোঙরে মানে কি? সোঙরে মানে হচ্ছে স্মরণ করে, স্মরে, স্মরে বা স্মরণ করে। আর এই জৈমিনীকে, জৈমিনী একজন মুনির নাম। জৈমিনী একজন মুনির নাম, যাকে আমরা বলে থাকি বজ্র ভয় নিবারক। বজ্র ভয় নিবারক মুনি। বিভিন্ন সময় মানুষ প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে ভয় যখন পেতে শুরু করলো, তখন সেই শক্তিকে পুজো করা শুরু করলো। তেমনই জৈমিনী একজন বজ্র ভয় থেকে যার আরাধনা মানুষ করে। তোমরা যারা অনেকে হয়তো পড়েছো পদ্মা নদীর মাঝি বলে একটা উপন্যাসের কথা আমার মনে পড়লো, এরপরে অনেকে পড়বে হয়তো। সেখানে দেখবে যখন কুমির বলে একটা চরিত্র যে ছিল জেলে, সে যখন ওই ঝড়ের বিপর্যয়ের মধ্যে মাছ ধরতে যায়, তখন সকলে বসে ঝড়ের দেবতার উপাসনা শুরু করে পিঁড়ি পেতে। এটা ওখানকার নিয়ম। এরকম বহু লোক আচার আছে যেখানে এই ভয় থেকে দেবতাদের উদ্ভব ঘটিয়ে তাদেরকে পুজো করা হয়। জৈমিনী তেমনই একজন। সাধারণভাবে জৈমিনী হচ্ছেন মীমাংসা দর্শনের প্রণেতা। এটাও লিখে রাখো, যখন প্রশ্ন পরীক্ষায় দেবে এটা লিখলে একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে। কি বললাম? মীমাংসা দর্শন প্রণেতা এবং বজ্র ভয় নিবারক মুনি। কে? জৈমিনী। তো কলিঙ্গ দেশে এই জৈমিনীকে স্মরণ করা চলছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। সূর্যের আলো দেখা যাচ্ছে না, আগেই বললাম কোনটা দিন কোনটা রাত কোনটা সন্ধ্যা কোনটাই ভেদ করা যাচ্ছে না, সূর্যের আলো দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি, গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে কে? সাপ। এটা সবাই জানো, তা আমি লিখিয়ে দিচ্ছি। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। গর্তে জায়গা নেই, গর্তে জল ভরে গিয়েছে। এত বড় বিপর্যয়, মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, লোকে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সাপের আর কি, সাপও বেরিয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি মানে একটানা, নিরবধি মানে একটানা। কি বলেছে? নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। কদিন ধরে বৃষ্টি চলছিল তাহলে?
7 দিন ধরে একটানা বৃষ্টি চলছিল। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক মানে পড়ে থাকুক, শস্যের কাজ পড়ে থাকুক, ঘর মজে গিয়েছে, হেজে গিয়েছে, পচে গিয়েছে, কাজেই বলা হয়েছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে শিল পড়ছে, বাড়ির চাল ফুঁড়ে শিল পড়ছে। বিদারিয়া মানে বিদীর্ণ করে, বিদারিয়া মানে বিদীর্ণ করে। বাড়ির চাল ফুটো করে বা বিদীর্ণ করে বা ছেদ করে কি পড়ছে? শিল পড়ছে। সেই শিলের আকার কিরকম? ওই ভাদ্র মাসে যখন তাল পেকে পড়ে যায় মাটিতে, তার যে সাইজটা, তার যে আকারটা, মানে এতটাই বড়। কতখানি বড় প্রাকৃতিক বিপর্যয় একবার চিন্তা করো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চণ্ডীর আদেশ কে পেয়েছিল? হনুমান। চণ্ডীর আদেশ পেয়ে সে মঠ অট্টালিকা যা সামনে পাচ্ছে ভেঙে চুরমার করে দিচ্ছে ঝড়ের মধ্যে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চারিদিকে ঢেউ, এখানে কবি বোঝাচ্ছেন কত বড় প্রাকৃতিক বিপর্যয়। ঢেউ পাহাড়ের সমান। এই পাহাড় সমান ঢেউ আমরা কখন দেখি? সুনামির কথা অনেকে শুনেছো। সুনামি যখন হয়, প্রাকৃতিক বিপর্যয়, সমুদ্রের ঢেউ যখন বিশাল আকার ধারণ করে, তখন ঢেউ হয়ে ওঠে পর্বত সমান। কবি এতটাই ভয়ঙ্কর একটা ঘটনা বলছেন যেখানে ঢেউগুলো কিন্তু পাহাড়ের সমান হয়ে ধরা দিচ্ছিল। উঠে পড়ে ঘরগুলা করে দলমল, থরথর করে কাঁপছে ঘরগুলো। এত বড় ঢেউ আসছে, ঢেউয়ে তো ঘর ভেসে যাবেই, ঘর তো উঠে থরথর করে কাঁপবেই। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। চণ্ডীর আদেশে কে ধেয়ে যাচ্ছে? নদ নদী। এত স্রোত, চারিদিকে এত স্রোত যে নদ নদী ছুটে চলছে। আর শেষে বলা আছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল মানে? অম্বিকা মঙ্গল হচ্ছে চণ্ডী মঙ্গল বা অভয়া মঙ্গলের আরেক নাম হচ্ছে অম্বিকা মঙ্গল। তো এখান থেকে আমরা চণ্ডী মঙ্গলের কোন নামটা পাচ্ছি? অম্বিকা মঙ্গল। একটা পুরোনো দিনের রীতি আছে, তোমরা যখন আরো বড় হয়ে বড় বড় পদগুলো পড়বে তখন তোমরা দেখবে আগেকার দিনের কবিরা যখন কোনো কবিতা লিখতেন, তারা কবিতার নিচে, কবিতার হেডলাইন দিয়ে তার নিচে নাম লিখতেন না। তারা একটা পদ লিখে পদের শেষ অংশে তার পরিচয় দিতেন। শ্রীকবি কঙ্কন কালকে বুঝিয়েছিলাম, শ্রীকবি কঙ্কন হচ্ছেন কবি নিজে, কবি মুকুন্দ চক্রবর্তী। তাকে উপাধি দিয়েছিলেন কে? রঘুনাথ রায়। সেই শ্রীকবি কঙ্কন এই অম্বিকা মঙ্গল লিখছেন যে এটা তিনি শেষ লাইনে বলে দিলেন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এটাকে বলা হয় ভণিতা। অর্থাৎ গোটা এই পদের শেষে তিনি পরিচয় দিলেন যে হ্যাঁ, আমি মুকুন্দরাম চক্রবর্তী, আমি এই অম্বিকা মঙ্গলের এই অংশটা লিখলাম। এই হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির গোটা কবিতা। এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের যেটা বাড়িতে কাজ সেটা হচ্ছে এই কবিতাটা প্রত্যেকটা লাইন ভালো করে খুঁটিয়ে পড়া, অর্থগুলোকে আবার পড়া, এবং তারপর একটা ছোট সারসংক্ষেপ তৈরি করা। প্রত্যেকটা লাইন যে সারসংক্ষেপের মধ্যে ঢুকে থাকবে। তাহলে কি হবে? পরীক্ষায় যখন কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নকে তুমি এই সারসংক্ষেপের মধ্যেকার লাইন দিয়ে কিন্তু বানিয়ে লিখতে পারবে। এটা তোমার বাড়ির কাজ। আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো দেখো, নবম শ্রেণীর আগামী অধ্যায়গুলো আগামী ভিডিওতে আলোচনা হবে। তোমরা এই ভিডিওর নিচে যা সমস্যা সেগুলো কমেন্ট করো, প্রচুর পরিমাণে এই ভিডিওকে শেয়ার করো এবং এই চ্যানেলটা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।